ইরানের দক্ষিণাঞ্চলে আবার হামলা চালিয়েছে আমেরিকা। যখন ইরান এবং আমেরিকার মধ্যে একটা শান্তি চুক্তির আলোচনা চলছে, তখন আমেরিকার পক্ষ থেকে এই হামলার ঘটনা ঘটল। তিনি পাকিস্তান, কাতার, সৌদি আরব এই সমস্ত দেশকে কেন বলছেন এবং আসলে মধ্যপ্রাচ্য নিয়ে তার খেলাটা কি, তার প্ল্যানটা কি, গেমটা কি? এই যে আব্রাহাম অ্যাকর্ডসে সই করার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, এটা কিন্তু কথার কথা না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং এর গভীরতা কিন্তু অনেক বেশি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার শিকড় অনেক গভীরে পোতা আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের দক্ষিণাঞ্চলে আবার হামলা চালিয়েছে আমেরিকা। যখন ইরান এবং আমেরিকার মধ্যে একটা শান্তি চুক্তির আলোচনা চলছে, তখন আমেরিকার পক্ষ থেকে এই হামলার ঘটনা ঘটল। এই ঘটনায় অন্তত 3 জন নৌবাহিনীর সদস্য মারা গেছেন। সামরিক বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি তিনি বলেছেন, আমরা ঘটনা খতিয়ে দেখছি, এই ধরনের ন্যাক্কারজনক হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প যে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশকে, বিশেষ করে সৌদি আরব, কাতার এবং পাকিস্তানকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন, সে ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে কি বলা হলো, সৌদি আরবই বা এ বিষয়ে কি ভাবছে এবং কাতার কি করবে? পাশাপাশি প্রশ্ন আসছে, ইরানের সাথে আমেরিকার যখন যুদ্ধবিরতি এবং বৃহত্তর একটা চুক্তির আলোচনা হচ্ছে, তখন আব্রাহাম অ্যাকর্ডসকে সামনে আনার কারণ কি এবং প্রকৃতপক্ষে ডোনাল্ড ট্রাম্প কি করতে চান? প্রশ্ন আসছে, তিনি কি মধ্যপ্রাচ্য নিয়ে নতুন কোনো খেলায় মেতে উঠলেন কিনা এবং এর ভেতর দিয়ে ইসরায়েলকে নিয়ে আরও বিশেষ কোনো পরিকল্পনা তার আছে কিনা? সুপ্রিয় দর্শক, এসব বিষয় নিয়েই এখন আলোচনা হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই পর্যন্ত ইসরায়েলকে কোন কোন দেশ স্বীকৃতি দিয়েছে, সেই সময় স্বীকৃতির সময় সেই দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কে ছিলেন এবং কোন সালে, কোন বছরে, কোন তারিখে কারা ইসরায়েলকে স্বীকৃতি দিল, এই সমস্ত বিষয় একদম আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমেই আলোচনা যেটা করতে চাই সেটা হচ্ছে, ইরান এবং আমেরিকার মধ্যে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার জন্য একটা চুক্তির চেষ্টা চলছে, সেই ব্যাপারে আলোচনাও আছে এবং আলোচনাটা একেবারে চূড়ান্ত পর্যায়ে বলা হচ্ছে দুই পক্ষ থেকেই। ইরানের পক্ষ থেকেও বলা হচ্ছে আলোচনার অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও চুক্তি সই হওয়ার মতো পর্যায়ে পৌঁছায়নি, বাট আস্তে আস্তে আগাচ্ছে। আমেরিকার পক্ষ থেকেও তো সেই রকমই বলা হচ্ছে। এমনকি গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি বলেছিলেন যে সোমবারের ভেতরেই হয়তো একটা চুক্তি হয়ে যাবে। সেই সমস্ত চুক্তি হয়নি, বাট হওয়ার পথে। এটা নিয়ে অনেক তোড়জোড় চলছে। ইরানের 2 কর্মকর্তা, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার, কাতার সফরে গেছেন। কেন তারা কাতার সফরে গেছেন সে ব্যাপারেও মোটামুটি পরিষ্কার তথ্য পাওয়া গেছে। এপাশে শোনা যাচ্ছে যে বিমান ভরে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রাশিয়া সফরে গেছেন। এই রাশিয়া সফরেরই বা কারণ কি, কারা গেলেন, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি পরে কথা বলছি। তো আমি এখানে যে মূল কথা বলতে চাইছি, এই রকম যখন আলোচনা চলছে, ইরানের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে ব্যাপক তোড়জোড় আছে এবং মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে এখন সৌদি আরব, কাতার, এরাও। এইরকম একটা সময় কেন আমেরিকা ইরানের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে বন্দর আব্বাস এলাকায় এবং হরমুজ প্রণালীর লারাক দ্বীপের কাছে, একদম হরমুজ প্রণালীর সবচেয়ে সরু যে এলাকাটা, সেই এলাকায় কেন হামলা চালালো এবং প্রাণঘাতী হামলা কেন প্রয়োজন হয়ে পড়ল, এটা নিয়ে কিন্তু দারুণ প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের আড়ালে একথাও থাকছে যে আসলে কি আমেরিকা চুক্তি চায় নাকি চায় না, নাকি ইসরায়েল এরকম একটা হামলা চালিয়ে ইরান এবং আমেরিকার মধ্যকার সম্ভাব্য চুক্তি বানচাল করে দিতে চায়। কারা কি করছে? নাকি সংযুক্ত আরব আমিরাত তো এই মুহূর্তে ইরানের সাথে অনেক শত্রুতায় লিপ্ত, সংযুক্ত আরব আমিরাতকে এই কাজ করলো? অনেক প্রশ্ন কিন্তু আছে। অবশ্যই আমেরিকার পক্ষ থেকে, বিশেষ করে মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে আমেরিকার সেনাদের আত্মরক্ষার জন্য এই হামলা চালাতে হয়েছে, তবে যুদ্ধবিরতি বহাল আছে। এ অদ্ভুত ব্যাপার। আপনি 2 দিন অন্তর অন্তর ইরানিদেরকে হত্যা করবেন, হামলা চালাবেন, আর বলবেন যুদ্ধবিরতি বহাল আছে। এটা কেমন কথা? আপনি হামলা চালাচ্ছেন আবার বলছেন যুদ্ধবিরতি বহাল আছে। কীরকম যুদ্ধবিরতি? আসলে ইরানিদেরকে তারা কি পাগল ভাবছে, সেটা কিন্তু প্রশ্ন। ইরানিরাও বিষয়টা বোঝে না তা না, কিন্তু ইরানিরা চাইছে যে যদি চুক্তি একটা হয় তো হোক না, এবং যেভাবে চুক্তি হতে যাচ্ছে তাতে ইরানের পক্ষেই যাবে চুক্তিটা। সেই জন্য ইরানিরা একটু ধৈর্য ধরেও
চাইছে যে যদি চুক্তি হয় হয়ে যাক, কিন্তু যদি সেটা এমন পর্যায়ে তিক্ততা তৈরি করা হয় যা সহ্য করার মতো না, তাহলে ইরান আসলে সেটা মানবে না এবং সেইভাবেই ব্যবস্থা নেবে। তো যাই হোক, এখানে আরও আলোচনা যেটা করতে চাই সেটা হচ্ছে ইসরায়েল বা সংযুক্ত আরব আমিরাত এইরকম কেন করতে পারে, এই আশঙ্কা কেন করা হচ্ছে। যদিও আমেরিকা বলছে নিজেদের আত্মরক্ষার জন্য হামলা চালিয়েছে, তাই ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চ প্যাড এগুলো তো থাকবেই, ইরানের নৌবাহিনী তাদের স্পিডবোট এগুলো তো আছেই, ইরানের পানি সীমাই তো ছিল, আমেরিকা কেন হামলা চালাবে? যুক্তি নেই। এমন হতে পারে যে ইসরায়েল এই হামলা চালিয়ে একটা যুদ্ধবিরতি বানচালের চেষ্টা করছে, এখন আমেরিকা নিজের কাঁধে দায় নিচ্ছে ইসরায়েলকে এর ভিতরে না টেনে, বা ইসরায়েলকে দোষারোপ না করে হয়তো নিজের কাঁধে টেনে নিচ্ছে, এমনও হতে পারে। কিন্তু এখানে আমেরিকা চুক্তি চাইলেও ইসরায়েল কিন্তু চাইছে না, সেক্ষেত্রে ইসরায়েল চুক্তি বানচালের জন্য অনেক কিছুই করতে পারে। এবং আজকে তো লেবাননে প্রচণ্ড রকমের হামলা চালাচ্ছে ইসরায়েল। আমি মনে করছি যে ইরানের সাথে আমেরিকার চুক্তি যদি হয়ে যায় তাহলে লেবাননে কিন্তু ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। তো সেই হামলা, অর্থাৎ হামলা একদম বন্ধ করার আগে ইসরায়েল একটা পোড়ামাটি নীতি অনুসরণ করছে, অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার আগে একের প্রচণ্ডভাবে হামলা চালানো এবং ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালানো, এইরকম একটা নীতি অনুসরণ করছে। আমি একটু আগেই বলছিলাম যে এই চুক্তির ব্যাপারে যে চেষ্টা তদবির চলছে, চেষ্টা প্রচেষ্টা চলছে, তার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং স্পিকার বাকের কলিবফ কাতার সফরে গেছেন। এই সফরে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও রয়েছেন। প্রশ্ন হচ্ছে যে কেন তারা গেলেন, কি করছেন এবং গভর্নর কেন এখানে? এই জায়গায় আমি গতকালকে একটা ইঙ্গিত দিয়েছিলাম, এখন সেই তথ্য পরিষ্কার হয়েছে, আমি আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে কাতারের কাছেই ইরানের $12 বিলিয়ন আটকা আছে। এই ডলার সম্ভবত বিভিন্ন দেশ থেকে আসার পরে কাতারে আটকে রয়েছে, এইটা আর ছাড় করা হয়নি। তো সেই ডলার কিভাবে ছাড় করা যাবে এবং কাতারের ব্যাপারে কিভাবে কি করতে পারে, এবং কাতারের সাথে এই অর্থ ছাড় করার ব্যাপারে আলাপ আলোচনা করছে। কারণ কাতারে আমেরিকার সাথে যথেষ্ট ঘনিষ্ঠতা রাখে, আবার কাতারের সাথে ইরানেরও সম্পর্ক ভালো। আর যেহেতু কাতার এই সম্পদটা আটক রয়েছে, সেক্ষেত্রে কাতারের সাথে আলাপ করে একটা বিহিত ব্যবস্থা করার হয়তো চেষ্টা করছে ইরান। এ কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তারা কাতার সফরে গেছেন। তবে ইরানের পক্ষ থেকে আন্তরিকভাবেই চেষ্টা প্রচেষ্টা চালানো হচ্ছে। বারবার বলা হচ্ছে এটাও যে আমেরিকাকে তার সদিচ্ছার প্রমাণ দিতে হবে এবং আমরা যে আমেরিকাকে বিশ্বাস করব, সেই বিশ্বাস গড়ে তোলার একটা পদক্ষেপ আমেরিকাকে নিতে হবে। এই যে দেখুন, এর আগেও কয়েকবার আলোচনার মাঝে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। এই যে এবারও এই যে দক্ষিণ ইরানে বন্দর আব্বাস হরমুজ প্রণালীতে যে গত রাতে যে হামলাটা হলো, এই হামলাটা না হলেও তো পারত। এই হামলাটা হওয়ার মানেই হচ্ছে যখন চুক্তি একদম খুব কাছাকাছি বলে দাবি করা হচ্ছে, সব পক্ষ থেকে চুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, সেই সময় আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর হামলা চালানো হলো এবং অন্তত তিনজন সেনা মারা গেল, নৌবাহিনীর সদস্য মারা গেল। এটা যদি আমেরিকা নাও করে, ইসরায়েল করে, তাহলেও তো সেটা আমেরিকারই দায় নিতে হবে এবং প্রকৃতপক্ষে তাদের উপর তো আস্থা রাখা যায় না, এটা তো পরিষ্কার। এই যে আস্থা বিল্ড আপ করা, আস্থা গঠন তৈরি করা, এই ব্যাপারে ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির যিনি প্রধান ইব্রাহিম আজিজি, তিনি পরিষ্কার করে বলেছেন আমেরিকাকে 5টা বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এই 5টা শর্ত পূরণ করলে আমরা মনে করব যে তারা সত্যিই আন্তরিক এবং তাদের উপরে আস্থা রাখা যায়। সেই 5টা বিষয় আমি আপনাদেরকে জানাই, দেখেন, খুব অযৌক্তিক কিছু বলেননি তিনি। যে 5টা শর্ত, তার প্রথম শর্ত হচ্ছে ইরান লেবানন সহ সমস্ত ফ্রন্টে যুদ্ধ একদম বন্ধ, এবং এই যুদ্ধ বন্ধ আর যুদ্ধ কখনো হবে না এই গ্যারান্টি দিতে হবে। 2 হচ্ছে ইরানের বন্দরগুলোর উপরে আমেরিকা যে ব্লকেড সৃষ্টি করেছে, অর্থাৎ ওমান সাগর, আরব সাগরে এই এলাকায় অবস্থান নিয়ে মার্কিন বাহিনী ইরানি কোনো জাহাজে যেতে দিচ্ছে না, এই যে ব্লকেড সৃষ্টি করে রেখেছে, এই ব্লকেড তুলে নিতে হবে। 3 হচ্ছে হরমুজ প্রণালীর ম্যানেজমেন্টের দায়িত্বে কী কী অ্যারেঞ্জমেন্ট থাকবে সেই বিষয়টা পুরোপুরি ইরানের হাতে থাকবে, ইরান দেখাশোনা করবে, এটা আমেরিকাকে মেনে নিতে হবে। 4 হচ্ছে ইরানের উপরে পর্যন্ত যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সমস্ত নিষেধাজ্ঞা স্থগিত করতে হবে। আর 5 হচ্ছে ইরানের যত সম্পদ জব্দ করে রেখেছে আমেরিকা বিভিন্ন দেশে, এই সম্পদ ছেড়ে দিতে হবে। তা সে $2 বিলিয়ন হোক আর $25 বিলিয়ন হোক আর $200 বিলিয়ন হোক, যত সম্পদ আছে তার সব ছেড়ে দিতে হবে। এই 5টা যদি আমেরিকা
মেনে নেয় বা পদক্ষেপ নেয় এই 5টার বিষয়ে, তাহলে ইরান মনে করবে যে আমেরিকার উপর আস্থা রাখা যায়, একটা চুক্তি হবে। এরপরে প্রাথমিক সমঝোতা সই হয়ে যাবে। তারপরে 30 দিন বা 60 দিনের ভেতরে পরমাণু আলোচনা, তারপরে আদা যত জটিল জটিল যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং একটা সমাধানে যাওয়ার চেষ্টা হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল যে মনোভাব ব্যক্ত করছে, ডোনাল্ড ট্রাম্পই বারবার চুক্তির জন্য বলছে, আবার তিনি ঘুরিয়ে সেই কথা বলছেন যে ইরানিরা চুক্তির জন্য পাগল হয়ে গেছে, একটা চুক্তির জন্য পাগল হয়েছে, চুক্তি চায় তারা। আশ্চর্য কথা, ইরানিরা তো কখনোই এরকম বলছে না, বরং তারা নানান রকমের শর্ত সরাই দিচ্ছে, আস্থা তৈরির কথা বলছে, কত কথা বলছে। তারা তো এইরকম হুমকি দেয়নি যে এই চুক্তি না হলে আমরা যুদ্ধ শুরু করব বা একটা কিছু করব, বরং ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে চুক্তি না হলে কিন্তু আমি ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবো, এটা সেটা বহু কিছু। তারপরেও ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন প্রায় মাঝে মাঝে যে চুক্তির জন্য ইরান পাগল হয়ে গেছে, তারা আজকের ভিতরেই চুক্তি চাই। আসলে ব্যাপারটা তা না, তার মানে ডোনাল্ড ট্রাম্পই চুক্তি চাইছেন। তারপরে আবার এর ভিতরে তিনি নতুন করে শর্ত দিয়েছেন কি, ইরান আমেরিকা সম্ভাব্য চুক্তির ব্যাপারে যারা মধ্যস্থতার সাথে জড়িত, সৌদি আরব, কাতার এবং পাকিস্তান, তাদের সবাইকে আব্রাহাম অ্যাকর্ডসে সই করতে হবে। এবং তিনি আসলে এই 3 দেশকে শুধু বলেননি, তিনি তুরস্ক, মিশর, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সবাইকে বলছেন যে সবাইকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে হবে। এটা খুবই একটা বিব্রতকর ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প যখন এই কথা বলেছেন তখন তো সবাই ফোনে, অর্থাৎ গ্রুপ কলে, তখন সবাই নীরব হয়ে গেছে। নীরব হয়ে যাওয়ার পরে আবার ওই পাশটা জিজ্ঞেস করছে ডোনাল্ড ট্রাম্প, আপনারা কি লাইনে আছেন? আশ্চর্য ব্যাপার। যাই হোক, এখানে 2টা বিষয় আমি আলাপ করব। একটা বিষয় হচ্ছে সৌদি আরব, পাকিস্তান, কাতার তারা কি বলছে, আর মিশর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান তাদেরকে এই আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হওয়ার কথা ডোনাল্ড ট্রাম্প কেন বলছেন এবং ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা কী আসলে। ডোনাল্ড ট্রাম্প যখন পাকিস্তান, সৌদি আরব এবং কাতারকে প্রস্তাব দিয়েছেন, প্রস্তাব মানে কি, তিনি তো সরাসরি বলেছেন যে এই দেশগুলোর এই আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হওয়া উচিত, এটা হতে হবে সবাইকে। ইরানের সাথে চুক্তি চাইলে তোমাদেরকে এই আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে হবে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্পেও বলছেন যে ইসরায়েলের সাথে যখন এই সমস্ত দেশ চুক্তি করবে তখন এই অঞ্চলে বৃহত্তর একটা জোট গড়ে উঠবে। এই জোট হবে অনেক বেশি শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে বিরাট সক্ষমতা থাকবে, অনেক বড় অর্থনীতির জোট হবে এটা। এমনকি ইরানও এই জোটে যোগ দেবে, তোমাদের উচিত ইরানকেও এই জোটে আনা, ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এরপরে প্রকৃতপক্ষে পাকিস্তানের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন, যে কথা বলেছেন তা অসম্ভব, অগ্রহণযোগ্য, আমাদের এটা নীতি আদর্শের ভেতরেই পড়ে না। এবং তিনি কথা বলেছেন যে পৃথিবীতে একমাত্র দেশ পাকিস্তান যাদের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত কথাটা লেখা আছে, অর্থাৎ এই পাসপোর্ট ব্যবহার করে পৃথিবীর সব দেশে যাওয়া যাবে, শুধুমাত্র ইসরায়েলের জন্য কার্যকর হবে না, ইসরায়েলে যাওয়া যাবে না। তো সেই ইসরায়েলকে যেখানে আমরা কোনো স্বীকৃতি দিই না, আমরা মানিই না, তাহলে আমরা কেন আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হবে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেব? আরও বলেছেন যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হবে এবং এই রাষ্ট্র হতে হবে 1967 সালের আগের যে সীমানা ছিল সেই সীমানা অনুযায়ী। তাহলে পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেবে বা সম্পর্ক করবে। আর সৌদি আরব বলেছে যে যতক্ষণ পর্যন্ত না স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার একেবারে কার্যকর ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে না, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না। আর কাতার এটা নিয়ে সরাসরি রিয়্যাক্ট করেনি, কিন্তু কাতার এই বিষয়টা পর্যবেক্ষণ করছে এবং তাদের সাথে সম্পর্ক ইসরায়েলের নেই, আপনারা সবাই জানেন। ইরানের সাথে সম্পর্ক আছে, আমেরিকার সাথে সম্পর্ক আছে, কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক নেই। বরং হিজবুল্লাহ এবং হামাসকে কাতার খানিকটা পৃষ্ঠপোষকতা দেয়। আপনারা সবাই জানেন বহুদিন ধরে হামাসের সদর দপ্তর কিন্তু কাতারে। এই জায়গা থেকে কাতার যে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বা আব্রাহাম অ্যাকর্ড সই করবে না, এটাও পরিষ্কার। তারপরে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন এবং বললেন এবং চাপাচাপি করছেন তিনি রীতিমতো। কেন তিনি চাপাচাপি করছেন, আসলে তার লক্ষ্য উদ্দেশ্যটা কি, আমি এটা নিয়ে শেষের দিকে আলোচনা করছি। তার আগে একটু বলি, তিনি তুরস্ক, মিশর, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এদেরকেও এই চুক্তিতে সই করতে বলেছেন। অথচ বাস্তবতা হচ্ছে 1949 সালের 28শে মার্চ তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। তখন তুরস্কের প্রেসিডেন্ট ছিলেন ইসমেত ইনোনু। এই ইসমেত ইনোনুর সাথে আতাতুর্ক মোস্তফা কামালের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আতাতুর্ক 1938 সালে মারা যান সম্ভবত। তিনি ইসরায়েলকে স্বীকৃতি দেননি বা ইসরায়েল রাষ্ট্র তখন প্রতিষ্ঠা হয়নি। তারই ঘনিষ্ঠ এই ইসমেত ইনোনু তিনি
একেবারে শুরুতেই মুসলিম বিশ্বের সর্বপ্রথম কোনো দেশ এই তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং তার সাথে সম্পর্ক স্বাভাবিক রাখে। দুঃখজনক হচ্ছে আজকে রজব তাইয়িপ এরদোগান বা আপনারা যারা রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেন, তিনি ক্ষমতায় বহুদিন ধরে তিনি কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক কখনোই বাতিল করেননি, ছিন্ন করেননি। সম্পর্ক স্বাভাবিক আছে এবং তুরস্কের সাথে ইসরায়েলের প্রচুর ব্যবসা বাণিজ্য লেনদেন চলে। তো সেই তুরস্ককে আবার আব্রাহাম অ্যাকর্ডসে সই করতে বলছেন। তুরস্কের পর মিশর 1978 সালে আনোয়ার সাদাতের নেতৃত্বে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর হয় এই ইসরায়েলের সাথে। আর পরের বছর 1979 সালের 26 মার্চ ইজিপ্ট ইসরায়েল পিস ট্রিটি সই হয় আনোয়ার সাদাতের নেতৃত্বে। সেই সময় ইরানে বিপ্লব হয়েছে মাত্র 1 মাস। তখন ইমাম খোমেনি আনোয়ার সাদাতকে উদ্দেশ্য করে এই চুক্তি না করতে বলেছিলেন এবং অনেক গালমন্দ করেছিলেন তাকে। এরপরে 1994 সালের 26 অক্টোবর জর্দান ইসরায়েলের সাথে ইসরায়েল জর্দান পিস ট্রিটি সই করে, শান্তি চুক্তি সই করে। তখন জর্দানের রাজা ছিলেন হোসেন। এরপরে ডোনাল্ড ট্রাম্প 2016 সালে ক্ষমতা আসার পর ইসরায়েলের সাথে আরব দেশগুলোর শান্তি চুক্তি এবং স্বীকৃতি দেওয়ার ব্যাপারে একটা দলিল বানায়। এই দলিলটার নাম হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডস। এই আব্রাহাম অ্যাকর্ডসে সই করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো। এই সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন 2020 সালের 15 সেপ্টেম্বর ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এর আগে থেকে এদের সাথে সম্পর্ক ছিল অপ্রকাশ্য, এবার প্রকাশ্য সম্পর্ক হলো। 2021 সালের 6 জানুয়ারি সুদান এই আব্রাহাম অ্যাকর্ডসে সই করে। তার আগের বছর 2020 সালের অক্টোবর মাসে এই অ্যাকর্ডসে যুক্ত হওয়ার ঘোষণা দেয় সুদান। আর 2020 সালের 10 ডিসেম্বর মরক্কো এই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ঘোষণা দেয় এবং পরবর্তীতে এতে সই করে। তুরস্ক, মিশর, জর্দান এদের কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক আছে। তারপরেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে বলছেন। এর কারণ কি, মানে কি? আমার কাছে যেটা মনে হচ্ছে, মানে পৃথিবীকে বা আমেরিকার লোকজনকে দেখাতে চান ডোনাল্ড ট্রাম্প যে আরব সমস্ত দেশ সব যে চুক্তি করেছে এর আগে, যে করেন, সবাই এই আব্রাহাম অ্যাকর্ডসে সই করেছেন। তিনি তো সবসময় বলেন যে এটা একটা গ্রেট ডিল, এটা বিরাট একটা বড় মহান একটা ডিল, চুক্তি। এই চুক্তিতে সবাই সই করেছে। তিনি দেখাতে চান যে একেবারে সব আরব দেশ এই আব্রাহাম অ্যাকর্ডস মেনে নিয়েছে, এটাকে স্যালুট, যে বিরাট ব্যাপার এটা, এভাবে তিনি দেখাতে চান। শেষে যে আলোচনাটুকু করতে চাই সেটা হচ্ছে যে তিনি পাকিস্তান, কাতার, সৌদি আরব এই সমস্ত দেশকে কেন বলছেন এবং আসলে মধ্যপ্রাচ্য নিয়ে তার খেলাটা কি, তার প্ল্যানটা কি, গেমটা কি, এটা কিন্তু একটা আলোচনা হওয়ার মতো বিষয়। এখানে প্রথম কথা সেটা হচ্ছে যে ইরানের সাথে যে চুক্তি করতে যাচ্ছে সেই চুক্তিটা মূলত আমেরিকার জন্য একটা ব্যাড ডিল, খারাপ চুক্তি হবে, ভালো চুক্তি হওয়ার কোনো কারণই নেই। চুক্তি যদি করতে হয় তাহলে ইরানের শর্ত মেনে করতে হবে, তা না হলে হবে না। তা চুক্তি যদি করতে হয় তাহলে ইরানের শর্ত মানতে গেলেই আমেরিকার জন্য সেটা খারাপ চুক্তি হবে। তো সেই জায়গায় উনি দেখাতে চান আমেরিকার রাজনীতিবিদদের যে আমি ইরানের সাথে চুক্তি শুধু করিনি, এই সমস্ত আরব দেশ সবগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করার ব্যবস্থা করেছি। আমেরিকার যত রাজনীতিবিদ তারা সবাই কিন্তু ইসরায়েলের প্রতি সফট, ডেমোক্র্যাট আর রিপাবলিকান নেই, এটা আপনারা শিওর থাকেন। মোটামুটিভাবে ম্যাক্সিমাম সফট ইসরায়েলের প্রতি। অতএব ইসরায়েলের কথা বললে তারা সবাই চুপ থাকবে, না বলতে পারবে না, অনেকে খুশি হবে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে একটা বিষয় খেয়াল করুন, ইসরায়েলকে একসময় আরব রাষ্ট্রগুলো স্বীকৃতিই দেয়নি, যুদ্ধ করেছে। আর সেই সমস্ত আরব দেশ এক পর্যায়ে ইসরায়েলের সাথে চুক্তি করলো, কত কিছু করলে এখন কূটনৈতিক সম্পর্ক, আসা যাওয়া, ব্যবসায়িক লেনদেন, এমনকি ইরানের সাথে যুদ্ধে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত একসাথে যুদ্ধ করছে, কত ব্যাপার স্যাপার। তো এইরকম একটা বিষয়ের ভেতর দিয়ে একটা চিত্র পরিষ্কার হয় যে ইসরায়েলকে ক্রমেই আরব বিশ্বে গ্রহণযোগ্য করে তোলা এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে ইসরায়েল রাষ্ট্রকে বৈধ এবং স্বীকার করে নেওয়ার ব্যবস্থা করা। এই কাজটা আমেরিকা ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই কাজগুলো করার মানেই হচ্ছে ইসরায়েল নিরাপদে, নিরিবিলি, নির্ঝঞ্ঝাট থাকা। যখন আরব দেশগুলোর সাথে শান্তিপূর্ণ সম্পর্ক হচ্ছে তখন আর ইসরায়েলের সামনে কোনো বাধা থাকছে না। তখন সে কিন্তু তার পুরো সামরিক শক্তি জড়ো করে এবং আরও ফিলিস্তিনি ভূখণ্ড দখল করলে, লেবাননের ভূখণ্ড দখল করে, আরও নিজের বিস্তৃতি বড় করে এইবার মধ্যপ্রাচ্যে সেই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার বিষয় কিন্তু পরিচালনা করবে। এই কাজে আমেরিকা সহযোগিতা করছে এই আব্রাহাম অ্যাকর্ড সই করার মধ্য দিয়ে। এই জায়গায়
ডোনাল্ড ট্রাম্পের মূল ক্রেডিট হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এবারের পরে আর প্রেসিডেন্ট হতে পারবেন না, তার ক্রেডিট হচ্ছে তিনি ইসরায়েলকে বিশাল প্রভাব প্রতিপত্তির অধিকারী করে দিয়ে গেলেন মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করে দিয়ে। এক, দুই হচ্ছে ইসরায়েল যখন নিরিবিলি নির্ঝঞ্ঝাট হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে মধ্যপ্রাচ্যে, তখন আমেরিকার স্বার্থ রক্ষা হবে এবং সেই নিউ মিডল ইস্ট প্ল্যান আমেরিকার যেটা আছে সেই প্ল্যানটা বাস্তবায়নের পথ তৈরি হবে, যেটা অনেকেই করতে পারেননি, সেই কাজ ডোনাল্ড ট্রাম্প করে ফেলেন, এইটা দেখাতে চান তিনি। ফলে এই যে আব্রাহাম অ্যাকর্ডসে সই করার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, এটা কিন্তু কথার কথা না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং এর গভীরতা কিন্তু অনেক বেশি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার শিকড় অনেক গভীরে পোতা আছে। ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা কিভাবে মোকাবেলা করবে, এখন কাতার, সৌদি আরব, পাকিস্তান তথা যে সমস্ত দেশ ইসরায়েলের সাথে চুক্তি করেন তারা বুঝে দেখুক, আর যারা চুক্তি করেছে তারা এই চুক্তি বহাল রাখবে নাকি নতুন করে ভাববে সেটাও তারা ভেবে দেখুক। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, বুঝতে চাই, আপনাদের মতামত চাই যে এই যে ডোনাল্ড ট্রাম্প আব্রাহাম অ্যাকর্ডসে সই করার জন্য পাকিস্তান, সৌদি আরব, কাতার এই সমস্ত দেশের উপর চাপ সৃষ্টি করেছেন, এই চাপ সৃষ্টির বিষয়টা কি খুব হালকা, হাসতে হাসতে সাধারণ কোনো ব্যাপার, নাকি আপনাদের কাছে মনে হয় যে এর পেছনে আসলে অনেক বড় পরিকল্পনা রয়েছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।